সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এবং একটি খুব সুন্দর একটি দিনে। আজ 28শে ফেব্রুয়ারি। আজকে একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের জন্মদিন, যাকে ছাড়া বাংলা সাহিত্য জগৎ অচল। বিশেষ করে আমার জীবনে যার অবদান অনেকখানি, যার অনেক নাটক শুনে বড় হয়েছি, যার অনেক নাটক পড়তেও ভালো লাগে, অবসর সময়ে পড়ি, বিভিন্ন সময়ে তার নাটক পড়তে ভালো লাগে। তার নাটক পড়লে যেন নতুন করে বেঁচে থাকার আস্বাদ খুঁজে পাই। তার নাটক পড়লে যেন মনে হয় যেন নিত্য নতুন, যেন কত কি জানার আছে, কত কি বোঝার আছে। তার নাটক শুনে তখনকার দিনে যে সমাজ ব্যবস্থা, কলকাতার বুকে দাঁড়িয়ে যে সমাজ ব্যবস্থা, বিভিন্ন ঘটনা, খুঁটিনাটি তথ্য জানতে পারি। তিনি সেই মহান ব্যক্তির জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য জানার জন্যই আজকের এই ছোট্ট ব্লগ, আমার এই ক্ষুদ্র প্রয়াস। তার নিয়ে যতটুকু জানি সেটাই তোমাদের সামনে পেশ করছি এবং বলার চেষ্টা করছি। আজকে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আজকে গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন, যিনি পৌরাণিক নাটকের অত্যন্ত স্রষ্টা বলতে পারো। পৌরাণিক নাটকে যার জনপ্রিয়তা অসামান্য, যাকে ছাড়া যেন আমাদের নাট্য জগৎ অচল, এক কথায়। তাকে নিয়েই কিছু কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে, শুরু করছি। বাংলার অন্যতম যশস্বী নট ও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। তিনি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে স্মরণীয় নাট্যকার। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে অজিত কুমার ঘোষ মন্তব্য করেছিলেন, গিরিশচন্দ্রের পূর্বে বাংলা নাট্যভারতী অভিজাতদের অন্তঃপুরে ভীরু পদক্ষেপ সঞ্চালন করিতেছিলেন। গিরিশচন্দ্র তাহাকে প্রকাশ্য দরবারে আনিয়েছিলেন। গিরিশচন্দ্র শুধু যে নাট্য লেখক ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একধারে নাট্যকার, প্রযোজক এবং পরিচালক। এই জন্য অনেকেই নাট্যকার গিরিশচন্দ্রকে ইংল্যান্ডের সুপ্রশিক্ষিত অভিনেতা গ্যারিকের সঙ্গে তুলনা করেছেন। নাট্যকার গিরিশচন্দ্র তার 34 বছরের নাট্য জীবনে কম করে প্রায় 77টি নাটক লিখেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি নাট্যমঞ্চে অভিনয়ের ধারা কিন্তু অটুট রেখেছিলেন। তাই তিনি নাট্যকারের ভূমিকায় পর্যন্ত অবতীর্ণ হন। 1844 সালে গিরিশচন্দ্র কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। গিরিশচন্দ্র কিন্তু বেশি শিক্ষিত ছিলেন না, তিনি রামায়ণ পড়তে ভালোবাসতেন। তিনি জীবনের প্রথম দিকে নাটকে অভিনয় করতে শুরু করেন, পরবর্তীকালে নাটক রচনায় হস্তক্ষেপ করেন। গিরিশচন্দ্রের নাটকগুলিকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন তার গীতিনাট্য, পৌরাণিক ও ভক্তিমূলক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক এবং প্রহসন। এই বিভিন্ন পর্যায়ে তার নাটকগুলিকে পর্যালোচনা করা যায়। বিভিন্ন ক্ষেত্রেই তার অবদান অতুলনীয়। যেমন তার কয়েকটা বিখ্যাত গীতিনাট্য যেগুলো আমি পড়েছি, আগমনী, অকালবোধন, দোললীলা, মোহিনী প্রতিমা এবং মায়াতরু। এই সমস্ত নাটকগুলি উৎকর্ষতার দিক থেকে তেমন একটা প্রভাব ফেলেনি, তবে শুধুমাত্র রঙ্গমঞ্চে অভিনয়ের ধারা এবং সে অভিনয় দেখে দর্শকদের মনোরঞ্জনের জন্য নাট্যকার বিখ্যাত হয়ে আছেন এই গীতিনাট্যে। এরপর তার অবদান পৌরাণিক এবং ভক্তিমূলক নাটকে, যেখানে সবচেয়ে বেশি তার অবদান। এই পুরো নাটকের মধ্যে কয়েকটা নাটক যেগুলো আমি পড়েছি, আয়ত্ত করেছি, যেমন অভিমন্যুবধ, রাবণবধ, সীতার বনবাস, সীতাহরণ, রামের বনবাস, চৈতন্যলীলা, বিল্বমঙ্গল, জনা, পাণ্ডব গৌরব। বিভিন্ন তার পৌরাণিক নাটক, পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে তিনি নাটকে স্থান দিয়েছেন, যেখানে গিরিশচন্দ্র তার অন্য নাটকের মধ্যে পৌরাণিক এবং ভক্তিমূলক নাটক তার অধিক জনপ্রিয়তা লাভ করেছিল। অবশ্য গিরিশচন্দ্রের শেষের দিকে রচিত পৌরাণিক নাটকগুলিকে নাট্যরস অপেক্ষা তত্ত্বরসের প্রাধান্য কিন্তু আমরা বেশি পাই। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র একজন শ্রেষ্ঠ পৌরাণিক নাট্যকার, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদেরকে স্বীকার করতেই হবে তার পৌরাণিক এবং ভক্তিমূলক নাটকে তিনি যে শ্রেষ্ঠ, তার মতো পৌরাণিক নাটক মনে হয় আর কেউ রচনা করতে পারবে না কোনো কালে, কোনো যুগে। পৌরাণিক নাটকের পাশাপাশি তিনি কিন্তু ঐতিহাসিক নাটকের সমান দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তার একটা বিখ্যাত উপন্যাস রয়েছে যেগুলো আজও জনপ্রিয়, যেমন শতনাম, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, অশোক। তার একটা বিখ্যাত ঐতিহাসিক নাটক যেগুলো আজও সমান জনপ্রিয় সমস্ত পাঠকের কাছে। তবে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রচনার পর যদি গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলোর দিকে তাকায়, তখন মনে হবে যেন তার জীবন সংগ্রামের দিকে যেন আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। তার যে জীবন সংগ্রাম, তার যেন নাটকগুলোর মধ্যে পূর্ণ প্রতিফলিত হয়েছে। এই পর্যায়ে নাটকের মধ্যে তার সিরাজুল নাটকটা কিন্তু অনবদ্য
পদ্ম একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হিসাবে আমরা বোধ করতে পারি। তার সেরা নাটকের মধ্যে যেন ইতিহাসের নিখুঁত তথ্য বিশ্লেষণ ধরা পড়েছে। এছাড়াও তার কয়েকটা সামাজিক নাটক আছে, যেমন প্রফুল্ল, হারানিধিহি, মায়াবসান, বলিদান, শাস্তি কি শান্তি এবং গৃহলক্ষ্মী। তার কয়েকটা বিখ্যাত সামাজিক উপন্যাস, সামাজিক নাটক। তারপর একটা বিখ্যাত সামাজিক নাটক। এই সামাজিক নাটকগুলোর মধ্যে কলকাতার মধ্যবিত্ত বাঙালি ঘরের নানা কাহিনী, গিরিশচন্দ্রের সামাজিক তথা পারিবারিক নাটকগুলি রচিত। মদ্যাসক্তি, পারিবারিক বিরোধ, ভাতৃদ্বন্দ্ব ইত্যাদি সামাজিক সমস্যাগুলি তার নাটকে যেন অঙ্কিত হয়েছে, যেন পূর্ণ প্রতিফলিত হয়েছে। এই থেকে মনে হয় সামাজিক নাটক লেখার যথেষ্ট দক্ষতা কিন্তু গিরিশচন্দ্রের মধ্যে ছিল। ঐতিহাসিক নাটকের চেয়েও যেন মনে হয় সামাজিক নাটকের মধ্যে সামাজিক নাটক লেখার যে যথেষ্ট দক্ষতা যেন মনে হয় গিরিশচন্দ্রের মধ্যে যেন পূর্ণ মাত্রায় ছিল। একদিকে শিক্ষার শিথিলতা, অন্যদিকে নাগরিক জীবনের গ্লানি নাটকের সমানভাবে অঙ্কিত। প্রফুল্ল নাটকে তার একটা বিখ্যাত উক্তি, আমার সাজানো বাগান যেন শুকিয়ে গেল, অসাধারণ এক উক্তি। গিরিশচন্দ্র কিন্তু নাটক রচনার পাশাপাশি প্রহসন রচনাও যথেষ্ট জনপ্রিয়তার পরিচয় দিয়েছেন। তার একটা বিশেষ শ্রেণী কিন্তু প্রহসন। নাটকের পাশাপাশি প্রহসন রচনায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার কিন্তু প্রমাণ পাওয়া যায়। যেমন তার কয়েকটা বিখ্যাত প্রহসন, সপ্তমীতে বিসর্জন, বিল্ডিং বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা, জায়সা কি তাইসা, সুরাশক্তি, গণিতাবৃত্তি, কৌলিন্য প্রথা, বহুবিবাহ প্রথা প্রভৃতি অতি নিজ ভিন্ন প্রাসঙ্গিক দিক তার প্রহসনে যেন জলজল করে উঠেছে। বিশেষত সমাজের কুসংস্কারের বিরুদ্ধে তার যে লেখনী যেন অসামান্য। তার লেখনীর অন্যতম বৈশিষ্ট্য তার প্রহসনের। মূলত এই প্রহসনগুলিতে নাট্যকারী নাট্য প্রতিভার জন্য পূর্ণ প্রতিফলন ঘটেছে। কেবল ভাববস্তু নয়, নাট্য অঙ্গিকে গিরিশচন্দ্র ঘোষ যেন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে একজন কালজয়ী পদক্ষেপ। গিরিশচন্দ্রের নাটক রচনার প্রেরণায় কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের ব্যক্তিত্ব তথা প্রভাবকে আমাদেরকে স্বীকার করতেই হবে। তার নাটক রচনায় কিন্তু রামকৃষ্ণ এবং বিবেকানন্দের প্রভাব কিন্তু পূর্ণ মাত্রায় ছিল। তার সর্বাপেক্ষা বড় কৃতিত্ব কিন্তু গৈরিশ ছন্দ সৃষ্টিতে। তার নাটক লেখা সম্পর্কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলা নাট্য সাহিত্যের এই কাব্যরীতি প্রয়োগের দ্বারা আধুনিক কালীন নাট্যকবিরা পূর্বসূরি হিসাবে গিরিশচন্দ্রকে তার কিন্তু প্রাপ্য সম্মান দিয়ে গেছেন। তাই সবকিছু বিচার বিবেচনা করে আমাদেরকে কিন্তু স্বীকার করতেই হবে, বাংলা সাহিত্যে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্রের কিন্তু যথেষ্ট অবদান ছিল। গিরিশচন্দ্রকে ছাড়া যেন আমরা ভাবতেই পারি না বাংলা নাট্য জগৎ। গিরিশচন্দ্র বিভিন্ন ক্ষেত্রে তার পারদর্শিতা দেখিয়েছেন, যেমন সামাজিক নাটক, প্রহসনের ক্ষেত্রে, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক এবং গীতিনাট্যে তার যথেষ্ট অবদান। প্রত্যেক ক্ষেত্রে তিনি যেন সমান সমতুল্য। এবং পূর্বসূরি হিসেবে তার পৌরাণিক নাটককে কিন্তু যথেষ্ট স্বীকৃতি এবং মর্যাদাও দান করেছে বিভিন্ন নাট্যকারেরা পরবর্তী ক্ষেত্রে। তাই আমরা তার নাটকের দ্বারাই কিন্তু আমরা সেই যুগে কলকাতার যে বিভিন্ন ঘটনা, খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি সমাজে। তার নাটকের মধ্যে সুরাশক্তি, অতি নিজ ভিন্ন প্রাসঙ্গিকতা, কৌলিন্য প্রথা, বহুবিবাহ প্রথা, বিভিন্ন ঘটনা, কুসংস্কারের বিরুদ্ধে তার যে লেখনী যেন আজও জীবন্ত জলজল করে উঠেছে। সে যুগেও তিনি তার লেখনীর সাহায্যে কুসংস্কারের বিরুদ্ধে যেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার প্রহসনের মধ্য দিয়ে। তাই তার যে অবদান বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, আজকের যে বর্তমান সময় ব্যবস্থা, সেখানেও কিন্তু তার যথেষ্ট অবদান রয়েছে। তার যে নাটক, তার যে লেখনী আমাদেরকে যেন আরেকবার করে পড়তে হবে। তিনি কি বলতে চেয়েছেন, সে যুগের সমাজ ব্যবস্থার বুকে দাঁড়িয়েও তিনি তার যেন যথেষ্ট সংগ্রামশীলতার পরিচয় দিয়েছেন। এই ছিল আমার ক্ষুদ্র বক্তব্য। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি তোমরা সকলের সময় হয় অবশ্যই গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক বা যে কোনো ক্ষেত্রে তার অবদান, সামাজিক নাটকও পড়তে পারো, ভক্তিমূলক নাটক থেকে শুরু করে গীতিনাট্য, প্রহসন পড়বে, খুব ভালো লাগবে এবং উপকৃত হবে সকলে। ঠিক আছে, আজ তো এই পর্যন্তই রাখলাম, টাটা।